বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল আবির। এখন মনে হচ্ছে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে সে বড্ড ভুল করে ফেলেছে। মুখের ওপর জবাব দেওয়া মেয়ে তার পছন্দ নয়। অরু ঠিক সেটাই করছে। দিনে দিনে নিধির মতোই রূপ বের হচ্ছে তার। অরু ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে গেল লম্বা কদম ফেলে। অবহেলায় পড়ে রইল কফির মগ। ধীরে ধীরে উষ্ণ কফি বরফ শীতল হয়ে পড়ল। আবির বিক্ষিপ্ত মনে বিল মিটিয়ে অরুর পিছু পিছু বেরিয়ে এলো। পথেই অরুর সাথে দেখা হলো হৃদয়ের। রামি মিঠুর সাথে ভালো বন্ধুত্ব থাকায় প্রায়শই অরুদের বাড়ি আসা যাওয়া হতো তার। অরুকে দেখে চমৎকার হেসে জিজ্ঞেস করলো, অরুণা, কিরে, কেমন আছিস? প্রত্যুত্তরে অরু মিষ্টি করে হাসলো, বলল, আমি বেশ আছি। তুমি কেমন আছো? ভাবি সুস্থ তো? হ্যাঁ, আমি ভালো আছি। তোর ভাবিকে চেক আপের জন্য নিয়ে এসেছি। তাকে হসপিটালে রেখে একটু দরকারে বেরিয়েছিলাম। তাদের টুকটাক আলাপ দূরে দাঁড়িয়ে দেখলো চমৎকার। অরুর হাস্যোজ্জ্বল চেহারা বলে দিচ্ছে এই ছেলেটার জন্যই অরু তাকে রিজেক্ট করতে চাইছে। তীব্র ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আবিরের। হৃদয় বিদায় নিয়ে চলে যেতেই আবির দ্রুত হেঁটে অরুর পাশাপাশি এগিয়ে গেল। জিজ্ঞেস করলো, ছেলেটিকে? অরু অবাক হলো আবিরকে দেখে। জবাব দেওয়ার পূর্বেই আবির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড? এই ছেলে যেহেতু আছে, তাহলে আমাকে বিয়ের প্রস্তাব পাঠালে কেন বলো? তোমার স্বভাবটা তো দেখছি নীতির মতোই। তোমার অন্তর ভালোভাবে ছিল। তুমি আমাকে রিজেক্ট কি করবে? আমি তোমাকে রিজেক্ট করছি। আল্লাহ হাফেজ। মুখের ওপর রিজেক্ট ছুঁড়ে চলে গেল আবির। অরু হতবিহ্বল চাহনিতে তাকিয়ে দেখলো আবিরের চলে যাওয়া। তবে নিজের পক্ষে সাফাই দিতে ইচ্ছে হলো না। এমন টক্সিক মানুষ নিজ থেকে সরে গিয়েছে, এটাই বা কম কিসের। নিধিও তাদেরই মেডিকেল স্টুডেন্ট, আবিরের প্রাক্তন। আবিরের সাথে বিয়ে হওয়ার গুজব শুনে অরুর সাথে নিজে থেকেই দেখা করলো মেয়েটি। আবিরের অন্য কোনো খারাপ দিক নেই, একমাত্র অতিরিক্ত সন্দেহ করে টক্সিসিটি ছড়ানোই তার সাথে ব্রেকআপ করার মূল কারণ হিসেবে জানিয়েছে নিধি। ব্যাপারটা কিছুদিন মাথায় ঘোরাঘুরি করছিল। আবিরের সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেল আরু, যার প্রভাবে গত কয়েকদিন এক প্রকার ইগনোর করেছে আবিরকে, একেবারে অনিচ্ছাকৃত। মনের ওপর কারো জোর চলে না, তবুও সে নিধির কথার ওপর বিশ্বাস করে আবিরকে বিচার করতে চাইল না। সময় নিয়ে আবিরকে ভালোভাবে জানতে চাইল। আজ আবির নিজ থেকেই নিধির কথার সত্যতা প্রমাণ করে দিয়েই গেল। অরুর মনে হলো বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। আবিরের বাড়ি থেকে প্রস্তাব ফিরিয়ে নেওয়া হলো। তাতেই অরুর বাবা রেগে আগুন হয়ে গেলেন। ওনার মেয়ে কি সস্তা নাকি? অরুর বাবাকে সবটা খুলে বলল আবিরের ব্যাপারে। নিজ থেকেই মিঠু আর বাবা শান্ত হয়ে গেলেন। বিষণ্ণ দুপুর, বাড়িতে শোকের ছায়া। সকলের চোখে জল, মুখে আহাজারি। বুক চাপড়ে কাঁদছেন আয়েশা সুলতানা। তোরই জ্ঞান হারিয়েছে। মাহমুদকে না চাইতেও শক্ত থাকতে হচ্ছে, অথচ ভেতরটা ঘুণ পোকার আক্রমণে গুড়িয়ে গিয়েছে। ইরা, সাদাত, ঈশিতা কেউ বাদ নেই। 2 ঘন্টা যাবৎ অমিকে পাওয়া যাচ্ছে না। মিঠু মিটিং ছেড়ে ছুটে এসেছে, অরও বাদ রইল না। অমি নিখোঁজ হওয়ার ব্যাপার ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। হারানো বিজ্ঞপ্তিতে মাইকিং করা হচ্ছে, অথচ কোথাও দেখা মিলছে না বাচ্চাটির। ছাদ, বাদ, রুম, ঘরের আনাচে কানাচে সব জায়গায় খোঁজা শেষ। অরু টর্চ হাতে খাটের নিচটা দেখতেও বাদ রাখলো না। এক মুহূর্তের জন্য অরুর বুকটা ধক করে উঠল। অমি খাটের তলায় উপুর হয়ে আরামসে ঘুমাচ্ছে, গালের নিচে হাত ভাঁজ করে রেখেছে। এদিকে তাকে খুঁজতে সবাই বাড়ি ছুটে এসেছে। মাইকিং করা হচ্ছে। অরু অমিকে বের করলো না, সবাইকে ডেকে এনে দেখালো। মাহমুদ ছেলেকে বের করে বুকে শক্ত করে চেপে ধরলো। নড়াচড়া আর সকলের গম গম শব্দে ঘুম হালকা হয়ে এলো অমির। টুকটুক করে চেয়ে দেখলো সবাইকে। মাহমুদের বুক কাঁপছে। নরম স্বরে শুধালো, বাবা, তুমি এখানে কি করছিলে? ঘুমন্ত শিশুর সদ্য জেগে ওঠা ভাঙা গলা অমি বলল, আমার রিমোট কন্ট্রোল গাড়ি খাটের নিচে চলে গিয়েছে, তাকে খুঁজতে খাটের নিচে ঢুকেছি, ঘুম পেয়ে তাই ঘুমিয়ে পড়েছি। তার সরল জবাবে হতভম্ব হয়ে রইল সকলে। অরু স্তব্ধ হয়ে বলল, বেটা আমাদের হয়রানিতে রেখে পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুম দিচ্ছে, ভাবা যায় এগুলো? তরিকে ততক্ষণ কেউ জাগানোর চেষ্টা করেনি,
কেঁদে কেটে আরো অস্থির হয়ে পড়বে বলে। এবার তরির চোখে মুখে পানির ছিটা দিল অরু। দাদু অপুর কোলে বসে আছে অমি। তরির হুঁশ ফিরতেই অমির খোঁজ করলো। পাশ ফিরেই ছেলেকে দেখতে পেয়ে লাফিয়ে উঠল। তার অনেক বছরের সাধনার ফল এই ছেলে। বুকে জড়িয়ে কেঁদে ফেলল। আয়েশা সুলতানা বললেন, কোথায় পেয়েছি জানো? তোমার ছেলে খাটের তলায় ঘুমাচ্ছিল। কান্নার মাঝেই তরি ফিক করে হেসে ফেলল। পরবর্তী ছুটি মিলতেই রামি ছুটে এলো। পরনে এখনো সেই সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলছে কালো টাই। বুকের কাছে জুলকার 9 নামটি চকচকে দেখা যাচ্ছে। মাথায় কালো হ্যাট পরা। বুকের কাছে দুহাত ভাঁজ করে চমৎকার ভাবে হাসলো। তাকে দেখে অরু এগিয়ে এলো। প্রফুল্ল চিত্তে হাসলো। গলায় বিস্ময় ঝরে পড়ল তার। কখন এলে? রামি একই ভঙ্গিতে হাসলো, বলল, এখনই বাসায় যাচ্ছিলাম, গাড়ি থেকে তোকে দেখেই নেমে এলাম। চল, তোকে হলে পৌঁছে দিচ্ছি। এই ইউনিফর্ম অরুকে অজানাভাবে আকর্ষণ করে। না চাইতেও তার একটা দুর্বলতা কাজ করে। রামিকে অনেকবার এমন পোশাকে দেখেছে অরু। সে যতবার হাসে অরু ততবারই মুগ্ধ হয়ে দেখে। আজও তার ব্যতিক্রম হলো না। রামির লুকিং মিররে অরুর দৃষ্টি দেখে ঠোঁট এলিয়ে হাসলো। এবার ছুটিতে তার বাড়ি আসার কোনো ইচ্ছেই ছিল না। যখনই শুনেছে আবিরের পরিবার বিয়েতে না করে দিয়েছে, তখনই মত বদলে নিল। ভেবেছিল অরুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবে। কিছুদিন দূরে থাকলেই সামান্য ভালো লাগার অনুভূতি কেটে যাবে। ভুল ছিল সে। প্রতিটি মুহূর্তে সে অরুকে অনুভব করেছে। এবার বড়সড় একটা রিস্ক নিতেই হবে। রামি হুট করেই ডাকলো। অরু। অরুর ধ্যান ভঙ্গ হলো। চমক কাটতেই হু শব্দ করে উঠল। রামি জিজ্ঞেস করলো, তোর কেমন ছেলে পছন্দ? অরু ভাবলো খানিক সময়, অতঃপর স্থিরভাবে বলল, আমি জীবনসঙ্গী বাছাই কোনো চাহিদা রাখিনি। একটা মানুষের চরিত্র হলো আসল। যার চরিত্র সুন্দর, আমার সাথে বোঝাপড়া ভালো হবে, তাকেই আমার পছন্দ। আর ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসা মানে অস্থির জায়গা, যেখানে আমি আমার খারাপ থেকে ভালো সবটা জানিয়ে কারোর আপন হয়ে থাকতে পারবো। কিন্তু তুমি আমায় কেন এসব জিজ্ঞেস করছো? অরুর সন্দিহান কণ্ঠ শুনে রামির ঠোঁট ভিজিয়ে মিটিমিটি হাসলো, বলল, বিয়ে করবো তাই। মানে? অরুর চেহারায় স্পষ্ট কৌতূহল। আমার বয়স হচ্ছে, আর কতদিন একা থাকবো? বিয়ে করতে হবে তো, সেই জন্যই তোর কাছ থেকে সবটা জেনে নিলাম। অরু অবাক হয়ে বলল, তোমার বিয়ের সঙ্গে আমার মতামতের কি সম্পর্ক? অরুর নাক টিপে দিল রামি, বলল, তোর এত কিছু বোঝার দরকার নেই, পড়াশোনা বুঝলেই হবে। নাক ধরতেই ছ্যাদ করে উঠল অরু। নাক মুখ কুচকে রামের পিঠে কিল বসিয়ে বলল, তোমাদের সবার এই অভ্যাস কেন? নাক গাল ধরবে না বলে দিলাম। রামি নিঃশব্দে শরীর দুলিয়ে হাসলো। টানা 3 দিন পর সুহা অফিসে এলো। শরীরে এখনো জ্বর দাপাদাপি করছে। এতদিন অফিস কামাই দিলে চাকরি থাকবে না, তাই বাধ্য হয়ে অফিসে এলো। চোখ দুটো জ্বরের তাপে জ্বালা করছে ভীষণ। সামনের জনাকীর্ণ রাস্তা ঝাপসা দেখাচ্ছে। পা দুটো চলছে না। এগোতে গিয়েও এগোতে পারল না। ধপ করে পড়ে গেল রাস্তায়। উঠে পড়ার মতো শক্তিটুকু শরীরে অবশিষ্ট নেই। মিঠুর যাতায়াত এই রাস্তা দিয়েই বেশি হয়। সিগন্যালে দাঁড়িয়ে পড়া গাড়ি থেকে নেমে পড়ল সে। দ্রুত পা চালিয়ে সুহার সান্নিধ্যে এলো। নিচু হয়ে বসেই হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরুন সুহা। সুহা উঠতে গিয়েও পারল না। গলগল করে বমি করে নিজের শাড়ি ভিজিয়ে ফেলল। অসাড় হয়ে এলো শরীর। বন্ধ হয়ে আসা চোখের পাতা টেনে খোলার চেষ্টা করছে। মিঠু রিয়াজকে পাঠালো পানি কিনতে। প্রথমেই সুহার দিকে পানি এগিয়ে দিল পান করার জন্য। চোখে মুখে পানি দিয়ে সুহা নিজেই কোনোভাবে শাড়ির নোংরা অংশ ধুয়ে নিল। মিঠু নম্র গলায় বলল, আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সুহা দ্বিরক্তি করল না। এই মুহূর্তে একা বাসায় পৌঁছানোর মতো সক্ষমতা তার নেই। মিঠুর হাত ধরে উঠে দাঁড়ালো। সুহাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল মিঠু। রিয়াজ ড্রাইভারের সাথে বসলো। সুহাকে নিয়ে পেছনেই মিঠু উঠে পড়ল। গাড়ির গ্লাস নামিয়ে দিতেই সুহার চোখে মুখে এসে বাতাসের ঝাপটা লাগলো। ক্লান্ত শরীরটা খানিক বিশ্রাম খুঁজলো। হেলান দিয়ে চোখ বুঝে নিল সে। সামনের রাস্তায় গতিরোধক লাইন আসতেই ঘুমন্ত সুহার মাথা হেলে পড়ল মিঠুর কাঁধে।
এক পলক তাকিয়ে মিঠু শান্তভাবে সুহার মাথাটা আবার সিটের সোজা করে দিল। বাসার সামনে গাড়ি এসে থামলো। মিঠু নিচু স্বরে ডাকলো, শুনছেন সুহা? শুনছেন? আপনার বাসা এসে গিয়েছে। সুহা নড়ে চড়ে ফের ঘুমে তলিয়ে গেল। তার মাঝে জেগে ওঠার প্রবণতা দেখা গেল না। মিঠু খানিক গলার স্বর নিচু করে ডাকলো, সুহা আপনার বাসায় এসে গিয়েছে। আচানক চমকে উঠল সুহা। ধরপড় করে সোজা হয়ে বসলো। বাইরে তাকিয়ে বুঝতে পারলো তার বাসা এসে গিয়েছে। শরীর কাঁপছে অনবরত। মিঠু দরজা খুলে দিতেই সোহা নামতে গেল। শরীর দুর্বল থাকায় গাড়ির দরজা ধরেই দাঁড়িয়ে গেল। মিঠু চিন্তিত স্বরে বলল, কত তলায় বাসা আপনার? দোতলায়। আপনার পরিবারের কাউকে নিচে আসতে বলুন। এমন অসুস্থ শরীর নিয়ে উপরে যাবেন কিভাবে? এখনই তো গাড়ি ধরে দাঁড়িয়ে গেলেন। সুহা তড়িঘড়ি করে বলল, না না, দরকার নেই, আমি যেতে পারবো। মিঠু রিয়াজকে বলল, যা তো রিয়াজ, ওনার বাসা থেকে কাউকে ডেকে নিয়ে আয়। রিয়াজ দুশিরি গ্যাপ রেখে দ্রুত দোতলায় উঠে পড়ল। সুহা বাধা দেওয়ার সুযোগই পেল না। কিছুক্ষণের মাঝেই নেমে এলো রিয়াজ। বলল, ভাই, ওনার ফ্ল্যাটে তো তালা। পাশের ফ্ল্যাটে নক দিয়েছিলাম প্রথমে, ভেবেছি ওটাতে থাকেন। তারা বললেন উনি নাকি একা থাকেন বাসায়, অফিস থেকে ফেরেননি বলে দরজায় তালা। মিঠুর কপালে ঢেউ খেলে গেল। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে সুহাকে শুধালো, আপনি একা থাকেন? আপনার হাজবেন্ড? সুহা বলল, ধন্যবাদ, আপনারা এখন আসতে পারেন। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করে ফেলায় মিঠু নিজেই লজ্জিত হলো। নম্র স্বরে বলল, আপনাকে উপরে পৌঁছে দেব? আমি পারবো। শক্ত গলায় উক্ত কথাটি বলে সুহা পা বাড়ালো সামনে। দুর্বল শরীরটাকে টেনে হিচড়ে সিঁড়ি পর্যন্ত নিয়ে গেল। মিঠু রিয়াজকে নিয়ে উল্টো পথে ফিরে গেল। রিয়াজ বলল, ভাই, ওনার মনে হয় কোনো সমস্যা আছে, দেখছেন না কিছুই বলতে চাইছে না। মিঠু সামনের রাস্তায় দৃষ্টি রেখেই জবাব দিল, ব্যক্তিগত সমস্যা সবারই থাকে, তাই বলে কেউ জিজ্ঞেস করলেই বলে বেড়াতে হবে? আমি তেমনটা বলিনি ভাই, আপনি তো সবাইকেই সাহায্য করেন। উনি হয়তো লজ্জা থেকেও নিজের সমস্যার কথা বলতে চাইছেন না, কিংবা সমাজের ভয় নিজেকে কেমন লুকিয়ে রাখতে চাইছে না। আপনি চাইলেই সাহায্য করতে পারেন। মিঠু তেমন কিছুই বলল না। রিয়াজ একটুখানি সাহস পেল। পরদিন নিজ থেকে সুহার ব্যাপারে টুকটাক তথ্য কালেক্ট করে আশ্চর্য হয়ে গেল। মিটিং শেষ করে বের হলো মিঠু। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে পড়ল রিয়াজ। মিঠুর সাথে সাথে পেছনের সিটে বসে পড়ল। অনেকক্ষণ ধরে কিছু বলার জন্য আকুলি বিকুলি করছে। মিঠু গম্ভীর মুখে বলল, কিছু বলবি? জি ভাই, যদি অনুমতি দেন। বল। সোহা নামক মেয়েটা মিথ্যা বলেছিল, তিনি অবিবাহিত। মিঠুর মুখভঙ্গির পরিবর্তন হলো। রিয়াজের দিকে দৃষ্টি নিবদ্ধ করে জিজ্ঞেস করলো, মানে? উনি বিয়ে শাদী করেননি। তিনি গর্ভে থাকাকালীন ওনার বাবা মা মারা যান। এরপর ওনার জন্ম হয়, যাকে মামার অন্যত্র বিয়ে দিয়ে সোহাকে নিজের কাছে রেখে দেন। কিন্তু কোনো একটা কারণে তিনি মামার বাড়ি ছেড়ে এখন একা একাই থাকেন। সেজন্যই কাল দরজায় তালা ছিল। তুই কিভাবে এত কিছু জানলি? উনি যেখানে কাজ করেন সেই অফিসেই ওনারই একটা বান্ধবী আছে। এত কিছু বলতো না, আপনার নাম বলাতে আমাকে এতটুকু তথ্য দিয়েছেন। শেষ কথাটি বলতে গিয়ে মাথা নিচু করে নিল রিয়াজ। মিঠু ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। বলল, বান্ধবীর খোঁজ কোথায় পেলি? মিস সুহাকে ওনার সাথেই একদিন কথা বলতে বলতে অফিস থেকে বের হতে দেখেছি। মিঠু কথা বাড়ালো না। গাড়ি চলল নিজ গতিতে। গতকাল রামি বাসায় এসেছে, অথচ এখন পর্যন্ত দেখা করতে পারল না। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলেই বাসায় আছে। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে শুক্রবার পড়ে পড়ে ঘুমানো যাবে। আয়েশা সুলতানা ঘরে বিশ্রাম নিচ্ছেন। তরি ইরা দুজন ভাজা পোড়া নিয়ে এলো। সাদাত আর মাহমুদের পাশে ইরা। তরি বসে পড়ল। রামি একবার বড় ভাইয়ের দিকে তাকাচ্ছে, আবার মেজো ভাইয়ের দিকে। মাহমুদ জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলবি? রামি তপ্ত শ্বাস ছেড়ে বিরস গলায় বলল, তোমাদের পাশে তাকাও আর আমার পাশেও তাকাও। সাদাত ব্যাপারটা খেয়াল করে বলল, তোকে তো আমরা ধরে রাখিনি, তুই নিজেই তো মিঠুর মতো সিদ্ধান্ত নিতে দেরি করছিস। ভাই দড়ি খুঁজে দ্রুত আমার আর মাহমুদের মতো ফাঁসির দড়িতে ঝুলে পড়। আমি তোর মরণ দশা দেখে বসে বসে হাততালি দেওয়ার অপেক্ষায় আছি। ইরা কটমট চোখে তাকালো। সাদাত অপ্রস্তুত হেসে বলল,
আমি তো ওকে ঝুলে পড়তে বলেছি, বিয়ে করতে বলিনি। বিয়ে করা খুবই ভালো কাজ, তাই না মাহমুদ? মাহমুদ ঠোঁট টিপে হাসছে। তরি আড়ালে খোঁচা দিয়ে চোখ পাকিয়ে তাকালো। মাহমুদ গলা ঝেড়ে নাক চুলকে বলল, বিয়ে কর, কোনো প্যারাতে দেখছি না। আমাকে দেখ, সারা দিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে তরির হাসি মুখ দেখলেই সকল ক্লান্তি দূর হয়ে যায়। ইরা ফিসফিস করে বলল, দেখলে তো, মাহমুদকে দেখে কিছু শেখো। সাদাত হাসতে হাসতে বলল, তুমি তো দেখোনি বেটা চাপে পড়ে বলেছে। পেছনে একবার তাকালি নজরে পড়তো তরির খোঁচা দেওয়া দৃশ্য। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, পুরুষ মানুষ তো, তাদের বউ ভালো লাগে না, ভালো লাগবে অবিবাহিত মেয়ে। সাদাত জানে কথা বললেই আজ আর তার রক্ষে নেই, তাই মুখে কুলু পেটে বসে রইল। রামি গম্ভীর স্বরে বলল, আমি যার কথা বলবো তার নাম শুনে তোমরা না করে দিতে পারো। ইরা বলল, নাম বলো আগে। তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমি সেই কবে থেকে মরিয়া হয়ে আছি। না পারলে আমার বোনকে বিয়ে করতে, না পারলে তরিকে। আমি অরুকে বিয়ে করতে চাই। রামির এমন বাক্যে সকলেই হতভম্ব হয়ে রইল। জমজমাট আড্ডায় পরিপূর্ণ ঘরটি শান্ত হয়ে পড়ল। কোথাও বিন্দুমাত্র শব্দ নেই। কেউ কল্পনা করেনি এখানে অরুর কথা উঠে আসবে। মাথা নিচু করে আছে রামি। ইরা, সাদাত আর মাহমুদ রামির পরিবর্তে তরির প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে আছে। তরি শান্ত রইল। মাহমুদ রামির উদ্দেশ্যে বলল, তুই যা চাইছিস তা সম্ভব নয়। সাদাত মাহমুদের কথায় বাধা দিয়ে বলল, কেন সম্ভব নয়? অরু, রামি দুজনেই ঘরের ছেলে মেয়ে। এমন তো নয় যে অরুকে এখন বিয়ে দেবে না। তাহলে আবিরের সাথে কিভাবে বিয়ের কথা হয়েছে? মাহমুদ বলল, অরুকে বিয়ে দেবে না ব্যাপারটা তেমন নয়। এখানে ওর পরিবার বড় কথা, ওর নিজের মতামতের প্রয়োজন আছে। আমরা সবসময় নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। সেই ক্ষেত্রে অরুরও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। মতামত ছাড়া কি আর বিয়ে হবে নাকি? আমার মনে হচ্ছে আঙ্কেল বা মিঠু কেউ না করবে না। শুধু অরুর মতামত জানা জরুরি। আমি পাইনি তো কি হয়েছে? আমার ভাই ঠিকই অরুকে পাবে। যা ভাই, অরুকে বিয়ে করে জিলে আপনার জিন্দেগি। তরি চুপচাপ বসে রইল, কিছুই বলছে না। তা দেখে মাহমুদ ভড়কে গেল। সে কিভাবে রামির কথাটাকে নিয়েছে। রামিও তাকিয়ে রইল তরির মুখ পানে। থেমে থেমে ডাকলো, আপু। তরি চোখ তুলে তাকালো, বলল, বাবাকে বলে দেখ আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। রামি জিজ্ঞেস করলো, তুমি কি চাও? অরুর মত থাকলে আমার এতে কোনো আপত্তি নেই, বরং আমার চোখের সামনেই থাকবে। প্রলম্বিত শ্বাস ছাড়ল রামি। এতক্ষণ তার প্রাণটা যেন ঝুলেছিল। সবাই মিলে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবারের জন্য উঠে পড়ল। আজ আর রাত জাগা হবে না। সকাল সকাল মাহমুদের ফোন বেজে উঠল। অমি এদিক ওদিক তাকিয়ে বাবাকে না পেয়ে কল রিসিভ করে কানে চাপলো। তরি তাকে শিখিয়েছে কল ধরেই সালাম দিতে। সেও মায়ের শেখানো বলে আওড়ালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি অমি? হ্যাঁ আমি। ভাত খেয়েছো? সকালে কেউ ভাত খায়? তোমার পাপা কোথায়? পাপা বাসায় নেই। কোথায়? ভাত ছিটাতে গিয়েছে। ভাত ছিটাতে মানে? শোনো পিচ্চু, স্যার আসলে বলবে তার ছাত্র কল দিয়েছে। খট করে লাইন কেটে যেতেই অমি বাইরে চলে গেল। নাস্তার টেবিলে তার মন পড়ল পাপার কল এসেছে। বলল, পাপা ফোন এসেছে, বলো পাপা কোথায়? তুমি কি বলছো? পাপা ভাত ছিটাতে গিয়েছে। রামি খাওয়া ছেড়ে বলল, তোর পাপা ভাত ছিটাতে নয়, কলেজ ছিটাতে চাকরি করে। ঈশিতা হাসতে হাসতে বললেন, বোকা আমি, ভার্সিটি বলতে পারি না। অমি খেপে গেল। ইসু ভাইয়া মার দেব, হাসবে না। ইস, এইটুকুন ছেলে আবার আমার ভাইয়া। মুখ ভেঙচি কাটলো ঈশিতা। ছুটির দিন, তবু কোথাও মিঠুর দেখা নেই। মাহমুদ জরুরি তলবে ওকে বাসায় আনলো। সে আর সাদাদি সকালে মায়ের সাথে কথা বলে রাজি করিয়েছেন মাকে। মিষ্টি ফল হাতে সকলে অরুর বাসায় ঢুকলো। তরির বাবা এত আয়োজন দেখে উৎসুক হয়ে তরিকে জিজ্ঞেস করলেন, সবাই এই বাসায় আর ফল মিষ্টি কোনো কারণ আছে? তরি বাবাকে এক পাশে টেনে বলল, এখানে সবাই এসেছে তোমার কাছে কিছু চাইতে। রামির জন্য অরুকে চাইতে এসেছে। উত্তেজিত হয়ে যেও না, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিও। কেউ তোমার উপর জোর করবে না। আমাদের অরু না চাইলে আরো আগে জোর করার সুযোগ নেই।
তরির বাবা ভাবলেন কিছু একটা। পরক্ষণে মেয়ের কথায় শান্ত হয়ে বসলেন। তরিও বাসা থেকে মেহমান হয়ে এলেও এ বাসায় এসে কাজে লেগে পড়ল। সকলের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে ছুটল। মাহমুদের সময় যেমন আয়েশা সুলতানা তরির হাত চেয়েছেন, তেমনি রামির ক্ষেত্রেও তিনি কথা বললেন। আমি আজ আবার আপনার কাছে কিছু চাইতে এসেছি ভাই। আশা করি আমাকে ফিরিয়ে দেবেন না। ওরও আমার হাতের উপর বড় হয়েছে। রামিকেও ছোট থেকেই দেখে এসেছেন আপনি। আমি বেশি কিছু বলবো না, শুধু রামের জন্য ওরুর হাত চাইছি আপনার কাছে। তরির বাবা ঝটপট জবাব দিলেন, আমি প্রথমবারের মতো ভুল করতে চাই না। আমার মেয়ের মতামতই সবার আগে। ওর মতো ঊর্ধ্বের আমি আপনাকে কথা দিতে পারছি না। রামি মিঠুর চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কোলাহলহীন একেবারে শান্ত পরিবেশ। মিঠুর চোখের দিকে তাকিয়ে নজর সরাতে পারল না রামি। ভেতরে কিছু হারানোর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, অথচ মিঠুর দৃষ্টি স্বচ্ছ। হ্যাঁ না কিছুই বলছে না। অবশেষে অরুর মতামতের উপর সকল সিদ্ধান্ত ন্যস্ত করে আয়েশা সুলতানা বাসায় চলে এলেন ছেলে বউদের নিয়ে। রাতে খেতে গিয়ে রামি খেতে পারল না। কি আশ্চর্য, ঘুমটাও হারিয়ে গিয়েছে। বুকের ভেতর ছটফটানো ভাব। ছাদে গিয়ে দাঁড়িয়ে রইল। বাতাসটাও আজ গায়ে লাগছে না। তার চোখ জোড়া চাতক পাখির মতো মিঠু ফেরার অপেক্ষায় রইল। গাড়ির শব্দ পেয়ে নিচে নেমে গেল রামি। মিঠু বাসার ভেতর ঢোকার আগেই তার ডাক পড়ল। পেছন ঘিরে রামিকে আবিষ্কার করতেই গম্ভীর হয়ে গেল। ভারী গলায় বলল, কিছু বলবি? হ্যাঁ। রামি প্রচুর নার্ভাস। কি বলবি বল। রামি আকস্মিক বলে বসল, তোর আপত্তি থাকলে আমি মাকে না করে দেব। রামি জিজ্ঞেস করল, কোন ব্যাপারে? ওরুর ব্যাপারে। মিঠু সরাসরি রামির চোখে তাকালো। শান্ত গলায় বলল, যদি বলি আমার মত নেই। মিঠু ভরকে গেল। এমন একটা কথা সে বলে ফেলেছে। এখন না চাইতেও মিঠুকে ধরে রাখতে পিছু হটতে হবে। মোদ্দা কথা, যে কোনো একজনকে তার স্যাক্রিফাইস করতেই হবে, হয় মিঠু অথবা অরু। রামির চুপ করে থাকা দেখে মিঠু ধীর স্বরে জিজ্ঞেস করল, খুব পছন্দ করিস? রামি জবাব দিতে পারে না। তার স্পষ্ট চোখের ভাষা বুঝে মিঠু আলতো হাসে। অতঃপর খোঁচা দাড়িতে হাত বুলিয়ে হিসহিসিয়ে বলল, তবে মনে রাখিস, আমার বোনের চোখে পানি আমায় ভুলিয়ে দেবে তুই আমার বন্ধু। রামির অধর কোনো প্রসারিত হলো। উজ্জ্বল হাসিতে মেতে উঠে বলল, তার মানে আমি অনুমতি পাচ্ছি? মিঠু সামনে এগোতে এগোতে মিটিমিটি হেসে বলল, মনে আছে বলেছিলে আমার বোনকে বিয়ে দিলে ফোন গিফট করবি? রামি বিরস গলায় বলল। মিঠু বলল, পিস্তল চালানোর প্রশিক্ষণটাও দিয়ে দেব ভাবছি। এদিক ওদিক করলেই খুলি উড়িয়ে দেবে। তাছাড়া আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোকে, আমার সাথে কোনো কিছু নিয়ে বনিমনা না হলেই ওরও আমার পছন্দের জামা কাপড় দিয়ে ঘর মোছার কাজ করে। তোর জিনিসপত্র সামলে রাখিস। রামি বিড়বিড় করে বলল, জিনিস কি সামনে রাখবো? আমার মনটাই যে চুরি করে ইচ্ছে মতো ফুটবল খেলছে। ভেতরটা একেবারে হালকা হয়ে গেল মিঠুর সাথে কথা বলে। এবার অনায়াসে ঘুম চোখে ধরা দেবে। আগামীকাল থেকে অরুর চিন্তায় দিন পার করা যাবে। আজ ক্লাস টেস্ট ছিল। গোসল ছেড়ে লম্বা হয়ে শুয়ে পড়ল অরু। মাথাটা ধরেছে ভালোভাবে। চা খেতে পারলে ভালো হতো। ওর রুমমেট এখনো ফেরেনি। নিজেরও উঠতে ইচ্ছে করছে না। সাইলেন্ট ফোন বিপ বিপ শব্দ কেঁপে উঠল। অরু ধরল না। কয়েকবার রিং হওয়ার পর ফোন হাতে নিয়েই কানে চেপে ধরল। ওপাশ থেকে তরি বলল, এতক্ষণ কোথায় ছিলি? গরুর ঘাস কেটেছি, একটু পর গরু চড়াতে যাব। তরির চাপা হাসির শব্দ শোনা গেল। বলল, মনে হচ্ছে সারা জীবন তোকে গরুই চড়াতে হবে। একেবারে পার্মানেন্ট রাখাল বালিকা হয়ে যাবি। আফসোস হচ্ছে আমার। ঝেড়ে কেসো তো। তোর যে আবার বিয়ের সম্বন্ধ এসেছে সে খবর রেখেছিস? খবর রাখার কি দরকার? মাত্রই কি সুন্দর খবর পেয়ে গেলাম তোমার কাছে। তা গরুটা কোন গোয়ালের? আমাদের নিজস্ব গোয়ালের গরু। অরুর সন্দেহ এবার মজবুত হলো। আমাদের গোয়ালের গরু বলতে কাকে বোঝাতে পারে তা আন্দাজ করে নিল। তাছাড়া সেদিন রামির কথাবার্তায় কিছু একটার গন্ধ পেয়েছিল অরু। তবে ব্যাপারটা নিয়ে পরে আর ভেবে দেখেনি। সাবধানী গলায় শুধালো, গরুর নাম কি? গরুর নাম রামি। রং চিনতে অসুবিধা হলে সেটাও বলে দিচ্ছি।
অরু যা ভেবেছিল তাই। অরুকে আবিরের বাসা থেকে দেখতে আসার পর থেকেই রামির আচরণ লক্ষ্য করেছে সে। পুরোপুরি শিওর না হলেও খানিকটা আন্দাজ করে নিয়েছে রামির হাবভাব। অরু বলল, অরু নিজে থেকেই তোমাদের বলেছে? হ্যাঁ, কেন? গরু তোর পছন্দ হয়নি? আমার মাথা ব্যথা করছে আপু, পরে জানবো। অরু খট করে লাইন কেটে দিয়ে মরার মতো পড়ে রইল। আপাতত নিজের অভিব্যক্তি প্রকাশ করলো না। তরি ফোন রেখে রামির দিকে তাকালো। বেচারার চেহারা দেখার মতো। ফোন স্পিকারে ছিল। মূলত অরুর মতামত জানার জন্য তার উৎকণ্ঠা থেকেই তরি অরুকে ফোন দিয়েছিল। কার্যসিদ্ধি তো হলোই না, উল্টো দুবোনের আলোচনায় ঠিকই গরু হয়েছে। গমগমে গলায় বলল, অরু ইচ্ছে করেই লাইন কেটে দিল, এখনই জানিয়ে দিলে কি সমস্যা? তরি মিটিমিটি হেসে বলল, অনেক বড় সমস্যা। গরু মানুষ করা কি যেন তেন কাজ নাকি? তারও তো ভাবতে হবে গরুর দায়িত্ব নেবে কি নেবে না। রামি চোখ ছোট করে বলল, আমাকে কোন দিক থেকে গরু মনে হয়? তরি মুখে হাত রেখে হাসি আড়াল করার চেষ্টা করলো। বলল, এতদিন গরু ছিলি না, তবে দুদিন যাবৎ সত্যিই গরু মনে হচ্ছে। রামি ফোঁস করে তরির ঘর ছেড়ে বেরিয়ে এলো। তার ধারণা সব দোষ অরুর। মেয়েটার বদৌলতে আজ তার গরুর মতো অবস্থা। মেয়েটা তার মনে ঘন্টা না বাজালে কি আর এত কিছু হতো? ভয়ঙ্কর এরকম মেজাজ খারাপের মাঝেও অরুর প্রতি তার প্রেম পাচ্ছে। কি যন্ত্রণা! সুহা এখন সুস্থ। আজ অফিস না থাকায় বাসায় রইল। অবনী অবশ্য বিকেলে বের হওয়ার কথা বলেছিল। সুহা যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল 2 ঘন্টা। অতঃপর অবনীর অনবরত ফোন মেসেজ পেয়ে সিদ্ধান্ত নিল বিকেলে বের হবে। আপাতত রান্না করার ইচ্ছেটাও নেই। কয়েকদিন অসুস্থ থাকায় ঘর এলোমেলো অবস্থা। যে কেউ এসে দেখলে চিড়িয়াখানা বলতে দ্বিধা করবে না। সুহা কফি করে লেগে পড়ল কাজে। সবটা গুছিয়ে ঘর পরিষ্কার করতে করতে দুপুর হয়ে গেল। শরীর ক্লান্ত হয়ে পড়ায় গোসল করেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। ওড়না গায়ে জড়িয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিতেই অবনী তাকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ঝাঁঝালো স্বরে বলল, এতবার কল দিলাম, তুই দেখলি না? এতক্ষণ কিসের ঘুম ঘুমিয়েছিস? সুহা অবনীর প্রশ্নের জবাব দিল না। বলল, কফি খেলে বানিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। অবনী কিচেনে ঢুকে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে বের হলো। ততক্ষণে সুহা ফ্রেশ হয়ে বেরিয়েছে। শাড়ি হাতে নিতেই অবনী তার সরিয়ে একটা 3 পিস ধরিয়ে দিল। বলল, আর কত শাড়ি পরে নিজেকে বিবাহিত প্রমাণ করবি? এবার নিজেকে নিয়ে ভাব। সুহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি ভাববো? আমি যা করেছি এই মুখ নিয়ে কিভাবে মুভ অন করবো? আমার কর্মকাণ্ডের জন্য তো পরিবার আমায় ত্যাগ করেছে। আমি নিজেই সাহস পাই না আর। এভাবেই ভালো আছি আমি, কোনো পিছুটা নেই। অবনী নরম গলায় বলল, ঠিক আছে, এখন আর মন খারাপ করতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সুহা তৈরি হয়ে নিতেই দুজন বেরিয়ে পড়ল। বেরিয়ে সুহা আশ্চর্য হলো, অবনী তাকে সম্পর্কে বেঁধে দিতে চাইছে। অবনীর বয়ফ্রেন্ডের সাথে একটি ছেলে এসেছে। ছেলেটির সাথে পরিচয় করিয়ে দিতেই কৌশলী তাকে নিয়ে এসেছে। অবনীর বয়ফ্রেন্ডের সামনে তো আর কিছু বলা যায় না, তাই চুপচাপ সবটা হজম করে নিল সুহা। যে কোনো প্রশ্নের জবাবই কঠিন গলায় দিচ্ছে। অবনী পরিস্থিতি ঘুরিয়ে দিতে বলে ওঠে, সুহার আজকে মন খারাপ, তাই একটু শক্ত কথা বলছে, কিছু মনে করো না তোমরা। সুহা কাট সুরে জবাব দিল, আমি এমনই, এতে কোনো মিথ্যে নেই। অবনী বুঝলো আজ তার রক্ষে নেই। ভীষণ খেপেছে সুহা। কতদিন একা থাকবে মেয়েটা? তাকে নিয়ে চিন্তা থেকেই অবনীর এই সিদ্ধান্ত। বয়ফ্রেন্ডকে বিদায় দিয়ে উঠে দাঁড়ালো অবনী। সুহা আগেই বেরিয়ে গিয়েছে। মিঠু একটা সিক্রেট কাজের ইনফরমেশন নিতেই এখানে এসেছিল। তার দলবল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সুহাকে নজরে পড়ল। একাই ধূপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছে। চেহারার অবস্থা বলে দিচ্ছে সে ভীষণ রেগে আছে। কাছাকাছি আসতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। পেছন থেকে অবনী ডাকছে। তার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে এখন নেই। দেখা যাবে রাগের মাথায় কিছু একটা বলে বসলো, যেটাতে অবনী খুব কষ্ট পাবে। তাকে এড়িয়ে যেতেই মিঠুকে উদ্দেশ্য করে বলল, আমাকে বাসায় পৌঁছে দিতে পারবেন যদি সময় থাকে? মিঠু একবার পেছনের মেয়েটাকে দেখছে, একবার সুহাকে। হয়তো পেছনের মেয়েটাকে এড়িয়ে যেতে চাইছে সুহা, তাই বলল, উঠুন, পৌঁছে দিচ্ছি। সুহা ঝটপট গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। অবনী বোকার মতো দাঁড়িয়ে রইল।
গাড়ি কিছু দূর যেতেই সুহা বলল, আমাকে নামিয়ে দিন। মিঠু বাইরে তাকিয়ে দেখলো সুহার বাসা এখনো আসেনি। ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এখানে? জি। রিয়াজ সামনের সিট থেকে জিজ্ঞেস করলো, আপু, একটা কথা জিজ্ঞেস করি? জি। আপনি বলেছিলেন আপনি বিবাহিত, কিন্তু আপনি তো বিয়েই করেননি, তাহলে মিথ্যা কেন বললেন? কথা ঘোরাবেন না, আমি কিন্তু আপনার সম্পর্কে সবটা খোঁজ খবর নিয়েই ফেলেছি। সুহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গাড়ি থামাতে হবে না, আমি বাসার সামনেই নামবো। মিঠু খুব একটা আগ্রহ দেখালো না। তার চোখ ফোনের স্ক্রিনে আবদ্ধ। কোনো একটা নিউজ নিয়ে ব্যস্ত সে। রিয়াজের কৌতূহল বেশি। আজ যে করেই হোক সুহার কাছ থেকে সবটা জেনে নেবে। সে কেন পরিবারের সাথে থাকছে না, কেন বিবাহিত পরিচয় ঘুরে বেড়াচ্ছে। বাতাসের ঝাপটায় সামনের কিছু ছোট চুল বিরক্ত করছে সুহাকে। বারবার চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিচ্ছে। রিয়াজ যেন মোক্ষম সুযোগ খুঁজে বেড়াচ্ছে প্রশ্ন করার। সে আবারও প্রশ্ন করলো, জবাব দিলেন না তো কেন? মিথ্যা বলছেন কেন আপনি? সুহা বিরক্ত হলেও প্রকাশ করলো না। শান্ত চোখে রিয়াজের দিকে তাকালো। রিয়াজ ভড়কে গেল। সে লক্ষ্য করলো মেয়েটার শান্ত চোখেও একটা তেজ আছে। সুহা বলল, আপনি সব খবর নিয়েছেন আমার সম্পর্কে? অবশ্যই নিয়েছি। তবে আমার কাছ থেকে আর কি জানতে চান? সবটা নিশ্চয়ই আপনার জানা। রিয়াজ থতমত খেয়ে গেল। সে একটু বাড়িয়ে বলছে, সবটা জানে না সে। আমতা আমতা করে বলল, আপনি বিয়ে করেননি, কিন্তু কেন করেননি? পরিবারের সাথেই বা থাকছেন না কেন? আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি, যা এই প্রশ্নগুলোতে আমাকে বারবার বাধ্য করছে। সুহা তাচ্ছিল্য হাসলো, বলল, এত কৌতূহল কেন আপনার? রিয়াজ বলল, কৌতূহল তো মানুষেরই থাকে, তাই না? এটা তো আর বন্য প্রাণী থাকবে না। কথার মারপ্যাচ ভালোই জানেন। তা আমার সম্পর্কে জেনে আপনার কি লাভ? লাভ বলতে কৌতূহল মেটানো, হয়তোবা কখনো আপনার উপরেও আসতে পারে। এটা আমার লাভ নয়, আপনারই লাভ হবে। সুহা বলল, আমার লাভের প্রয়োজন নেই। রিয়াজ হুমকির স্বরে বলল, তাহলে আমি সবাইকে জানিয়ে দিব আপনি মিথ্যার পরিচয়ে থাকছেন। এতে সুহার কঠিন মুখশ্রী দুর্বল হয়ে এলো। মিঠুর কানে কিছু কিছু কথা পৌঁছাচ্ছে। কথাটি কর্ণগোচর হতেই ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো। রিয়াজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধমকে গেল। রিয়াজ, এসব কি? রিয়াজ দমে গেল। সুহা শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, আপনাদের কৌতূহল মেটাচ্ছি আমি, কিন্তু অনুরোধ করে বলছি আমার সম্পর্কে কারোর সাথে কোনো ধরনের আলোচনা করবেন না। সুহা এখনো হাত জোর করে আছে। মিঠু বলল, আপনি চিন্তা করবেন না, আপনার ব্যাপার কেউ জানবে না, আর না আমাদের আপনার ব্যাপারে আরো কিছু জানার ইচ্ছে আছে। সুহা স্বস্তি পেল। এবার নিজ থেকেই বলল, আমি ছোটবেলা থেকেই মামা বাড়িতে বড় হয়েছি। বাকি কাজিনরা যেমন বড় হয়েছে, আমিও তেমনি আদর যত্নে বড় হয়েছি। আমি মায়ের গর্ভে থাকাকালীন আমার বাবা মারা যান। আমার জন্মের পর মায়ের বিয়ে দিয়ে দেন মামা। মা এলেই আমায় প্রাণ ভরে আদর করতেন। আমার পড়াশোনাতেও মামা মামি কখনো বাধা দেয়নি। ভার্সিটিতে আমার সাথে এক ছেলের পরিচয় হয়। সে অবশ্য ভার্সিটির বহিরাগত ছাত্র ছিল। আমি শুধু তার ডাকনাম জানতাম, অনিক। এর বাইরে কখনো পুরো নাম জানতে চাইনি। পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেখান থেকেই আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। পুরো 3 বছরের সম্পর্কের পর পুরো নাম জানলাম। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। তার চলাফেরা বা কথাবার্তায় কখনো প্রকাশ পায়নি সে হিন্দু ধর্মের। আমরা যেমন সালাম দিয়ে কথা বলি, সেও সালাম দিত। তার সম্পর্কে জানার পর আমি অনেকটা ভেঙে পড়ি। কথা কাটাকাটি হয় আমাদের মাঝে। পুরো 3 মাস ওকে এড়িয়ে চলে পরে আমিও আর থাকতে পারিনি। সিদ্ধান্ত নিলাম দুজন বিয়ে করব। এদিকে কেউ কারো ধর্ম ত্যাগ করতে রাজি নই। আমি যেহেতু বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, তাই মামাকে জানালাম। আমার মামার আবার বড় বড় হুজুরের সাথে ভালো সম্পর্ক। তিনি আমার দ্বারা কখনো এসব আশা করেননি। ছোট থেকে যে নৈতিকতায় বড় করেছেন, তা আমি মুহূর্তেই লঙ্ঘন করলাম। মামা মুখের উপর বলে দিলেন, তুই যদি ওই ছেলের জন্য বাড়ি ছেড়ে যাস, তবে কখনো তোর জন্য এই বাড়ির দরজা খোলা থাকবে না। মামা ওপরে ওপরে আমাকে হুমকি দিলেও আড়ালে তিনি অনিকের কাছ থেকে আমাকে দূরে সরানোর অনেক চেষ্টা করতেন। যেদিন তাদের অমান্য করে বাড়ি ছেড়ে বেরিয়েছি, সেদিন প্রথমবার মামা আমার গায়ে হাত তুললেন। মা তখন শ্বশুর বাড়ি। মামা মাকে ফোন করে বললেন আমাকে থামাতে। আমি মায়ের কল ধরলাম না। জেদ ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হাত ফাঁকা ছিল না আমার। মামা হাত খরচ দিতেন, আমি টিউশন পড়াতাম। সেসব সম্বল হিসেবে নিয়েই অনিকের সাথে বের হওয়ার বন্দোবস্ত করলাম। অনিক আমার সাথে দেখা করতে স্টেশন পর্যন্ত আসলো ঠিকই, কিন্তু একেবারে বিদায় জানাতে।
সে তার পরিবারকে কিছুতেই রাজি করাতে পারেনি। ধর্মের বাইরে গিয়ে থাকা আমাদের দুজনের জন্যই সম্ভব না। মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছে জানিয়ে আমাকে বাসায় চলে যেতে বলল। সেখানেই সবটা শেষ হয়ে গেল। আমি ওই মুখ নিয়ে আর কিভাবে বাসায় ফিরতাম? যে মামা আমায় ছোট থেকে মানুষ করেছেন তার মুখে চুনকালি মেখে বাড়ি থেকে বেরিয়েছি। ততক্ষণে অনেকেই জেনে গিয়েছে আমি অন্য ধর্মের ছেলের সাথে পালিয়েছি। এরপর বাসায় না গিয়ে অবন্তীর কাছে গিয়ে কিছুদিন ছিলাম। সেখান থেকেই পরে আলাদা বাসায় উঠি। আমার মামা এই শহরেই আছেন, তবুও আমরা দূরের মানুষ হয়ে থাকি। কেউ আমার সাথে যোগাযোগ করে না। আর ভালো সেফ বাসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। একা একজন মেয়েকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আমি বললাম আমি বিবাহিত, বাচ্চা হয় না বলে সংসারে অশান্তি। হাজবেন্ড আলাদা বাসায় রাখতে চায়। হাজবেন্ড প্রবাসী, তারা হাজবেন্ডের পাসপোর্টের ছবি দেখতে চাইলো। সেটাও অবন্তী তাদের কোনো আত্মীয়ের পাসপোর্ট ম্যানেজ করে আমাকে বাসায় থাকার ব্যবস্থা করে দিল। আমার জীবনে ওর অবদান অনেক বেশি। নিশ্চয় আমার ব্যাপারে সেই আপনাদের জানিয়েছে। মিঠু, রিয়াজ চুপচাপ শুনে গেল। রিয়াজ ভীষণ আশ্চর্য হলেও মিঠু তার অভিব্যক্তি প্রকাশ করলো না। রিয়াজ বলল, খুব খারাপ লাগছে আপনার, তাই না? সুহা মলিন হেসে বলল, প্রথম প্রথম খারাপ লাগতো এই ভেবে অনেক আমার জন্য পরিবার ছাড়তে পারলো না, অথচ আমি ছেড়ে দিয়েছি। এখন কষ্ট লাগে এই ভেবে আমি বড্ড বোকামি করে ফেলেছি পরিবার ছেড়ে। সেদিন অনেক ঠিক কাজই করেছে। যদি সেও আমার মতো পরিবার ছেড়ে বেরিয়ে আসতো, তবে দুজনেই নিজেদের ধর্মকে অপমান করে বড় ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে পড়তাম। কেউই হয়তো সুখী হতাম না। অনেকের প্রতি আমার প্রথম থেকে রাগ কাজ করলেও এখন মনে হয় ছেলেটা সেদিন ঠিক কাজটাই করেছিল। শুধু একটাই আফসোস বয়ে বেড়াই, আর সেটা হলো পরিবার হারানো। রিয়াজ প্রশ্ন করার পূর্বেই বাসায় এসে পড়ল। সুহা মৃদু হেসে বলল, আর কোনো প্রশ্ন নাই, আমার বাসায় এসে গিয়েছে। সেদিনের পর আজ 4 দিন অতিক্রম হতে চলল। রামির ফিরে যাওয়ার তারিখ ঘনিয়ে আসছে, অথচ অরুর কোনো খবর নেই। সে কাউকেই কিছু জানাচ্ছে না। তার চিন্তায় চিন্তায় অর্ধেক শুকিয়ে গিয়েছে বলে রামির ধারণা। নিজ থেকে অরুকে কল দিতেও কেমন যেন লাগছে। অরু এমনিতেই তাকে নিয়ে অনেক কিছু ভেবে বসে আছে। কল দিলে না জানি আরও কি ভাববে। সে হয়তো ভাববে রামি তার জন্য মরিয়া হয়ে পড়েছে। আসলেই ব্যাপারটা সত্যি, তবে সেটা অরু জেনে গেলে খুব খারাপ হয়ে যাবে। অরু তরির নম্বরে কল দিল। দুবোনের কথোপকথন শেষে একটা ছোট্ট ইনফরমেশন পেল। তরি অমিকে বলল, অমি, যাও তোমার চাচুকে খেতে ডেকে আনো, দ্রুত গোসল সারতে হবে। অরু পরে কথা বলছি বলে লাইন কেটে দিল। অমি শরীর দুলাতে দুলাতে রামির ঘরে গিয়ে ঢুকলো। তরির সবার খাবার বাড়ছে। খাটের ওপর ফোন পড়ে থাকতে দেখে অমি হামলে পড়ল গেমস খেলার জন্য। স্ক্রিন অন করে লক দেখল। সাথে আরও একটি জিনিস দেখা যাচ্ছে, তার খালামণির ছবি। অরু হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে আছে। এমনই একটা ছবি ওয়ালপেপারে দিয়ে রেখেছে রামি। তখনই আবার অরুর ফোন। অমি ওয়াশরুমের দরজায় আঘাত করে জানালো, চাচু তোমার ফোন। রামি ভেতর থেকেই বলল, দেখে দে, আমি আসছি। অরু তরির কল কেটে সাথে সাথেই রামিকে কল দিল। এই মুহূর্তে নিশ্চয়ই গোসল থেকে বেরিয়ে ফোন তুলবে না। অরু একবার কল দিল যাতে রামি ধরতে না পেরে আফসোস করে। ইস, কেন ধরতে পারলাম না। অরু পরিকল্পনা মোতাবেক কল দেওয়ার পরপরই ফোন সুইচ অফ করে রাখলো। রামি ধীরে সুস্থে বের হলো। চুল মুছে তোয়ালে মেলে দিয়ে এসেই ফোন হাতে নিল। অরুর ফোন পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেল, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে কল ব্যাক করলো। ফোন সুইচ অফ। পরপর কয়েকবার কল দিয়েও অরুকে না পেয়ে সত্যিই রামি আফসোস করলো। ফোন হাতে নিয়ে খেতে বসলো। ইস, সময় মতো কেন কল ধরলাম না। কখন না জানি অরু কল দিয়ে বসে। যদি প্রথমবারের মতো এবারও না ধরতে পারে। খেতে বসেও ঠিকমতো খাওয়া যাচ্ছে না। বুকের ভেতর কি এক যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে অস্বাভাবিক হৃদকম্পন হচ্ছে। রামি অল্প খেয়েই উঠে গেল। আর অপেক্ষা করা যাচ্ছে না। তৈরি হয়ে বেরিয়ে পড়ল অরুর হলের উদ্দেশ্যে। হলের সামনে খাখা রোদ্দুরে দাঁড়িয়ে রইল রামি। এখনো সূর্যের তেজ কমেনি। অরুর ফোন এখনো সুইচ অফ। কপালে বিন্দু বিন্দু ঘাম। শরীরের সাথে শার্ট লেপটে আছে আটসাট ভাবে। যতটা পরিপাটি হয়ে এসেছিল এখন ততটাই আগোছালো দেখাচ্ছে তাকে। দারোয়ানকে বলল অরুকে ডেকে পাঠাতে, তার আত্মীয় এসেছে। অনেকক্ষণ হয়ে গেলেও অরু নেমে আসলো না। হঠাৎ দরজা থেকে রামির নজর পড়ল ওপরে। অরুর মতোই দেখাচ্ছে মেয়েটাকে। সে জানালা ধরে দাঁড়িয়ে আছে, রামিকেই দেখছে। রামি চেঁচিয়ে ডাকলো, অরু, নেমে আয়, আমার এই মুহূর্তে তোর সাথে কথা বলা জরুরি।
দুদিন পরই আমাকে আবার ফিরে যেতে হবে। অরু জানালার পাশ থেকে সরে গেল। আশাহত চোখে তাকিয়ে রইল রামি। অরু আসবে না, সে জানে এই মেয়ে সোজা কথায় কখনো তাকে কেয়ার করবে না। নিরাশ হয়ে যখন উত্তপ্ত রোদের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তখনই অরুর ডাক। তুমি এখানে কি করছো? রামির মনে হলো মরুর বুকে এক পশলা বৃষ্টি নামলো। অপলক তাকিয়ে থেকে অনেক দিনের চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। অরু আগোছালো উন্মাদ রামিকে আগাগোড়া দেখল। তার অস্থিরতা বাড়িয়ে তুলতে বলল, আমার পড়া আছে, আমি যাচ্ছি। অরু চলে গেল। রামি বোকার মতো তাকিয়ে রইল। নিচে নেমে এসে তার তৃষ্ণা বাড়িয়ে চলে গেল মেয়েটা। এ অন্যায়, ঘোর অন্যায়, কিছুতেই মেনে নেওয়া যায় না। রামি মানবে না, কিন্তু না মেনেও তো উপায় নেই। ক্ষমতা এখন নারীর হাতে, যতভাবে পারা যায় দাপট দেখিয়ে যাবে। মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা। ঘন হয়ে এলো কালো মেঘ, হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি। তবুও যেন উত্তাপ কমছে না। রামি এক পা হলের সামনে থেকে নড়ল না। তার ব্যাকুল চোখজোড়া সেই জানালার স্থির হয়ে রইল। ঘামে ভেজা শরীর এবার বৃষ্টির পানিতে ধুয়ে গেল। ভেজা চুলের আগা থেকে কয়েক ফোঁটা পানি কপাল ছুঁয়ে চিবুক পর্যন্ত গড়ালো। অরু একটি ছাতা হাতে ছুটে বেরিয়ে এলো। রামির ওপর ছাতার ছাউনি ধরেই দম ছাড়লো। কড়া স্বরে বলল, এভাবে বৃষ্টিতে শরীর ভেজাচ্ছ কেন? হঠাৎ চমকে উঠল রামি। জানালার স্থির চোখজোড়ার সামনে তাকিয়ে বিস্মিত নজরে তাকিয়ে বলল। অরুর নাক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মুখ ঝামটা মেরে বলল, তুমি পড়তে দিলে কোথায়? রামি কপাল কুঁচকে বলল, আমি তোকে বাধা দিলাম কখন? অরু স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে অকপটে বলল, বাধা না দিয়েও বাধা দিয়ে ফেলেছো, এখন বাসায় চলে যাও। রামি অরুর চোখে চোখ রাখলো। ধীর স্বরে বলল, যেতে ইচ্ছে করছে না, তুই পড়তে যা। অরু তেজি গলায় বলল, আমার হলের সামনে তোমার কি কাজ যে কোন সময় জ্বর আসবে? তোমার তো আবার ডিউটিতে ফিরতে হবে। রামি মলিন হেসে বলল, বৃষ্টিতে ভেজা দেখলি, অথচ পুড়ে যাওয়াটা দেখলি না। অরু থমকে গেল। সত্যি তো, রামি অনেকক্ষণ ধরে তার জন্য তীব্র রোদে দাঁড়িয়েছিল। তীব্র অপরাধবোধ নিয়ে বলল, আমি খেয়াল করিনি তুমি রোদে দাঁড়িয়েছিলে। রামি আলতো হাসলো। পরক্ষণে বড় দম নিয়ে ফিসফিস শব্দে বলে উঠল, রোদে নয়, কারো উত্তাপের প্রতিনিয়ত পুড়ে যাচ্ছি, কেবল এক পশলা বৃষ্টির অপেক্ষায়। অরু অবাক চোখে তাকালো। তার চোখ জোড়া বিচরণ করছে রামির পুরো মুখশ্রীতে। রামি মিটিমিটি হেসে বলল, এভাবে তাকাবি না অরু, নির্ঘাত আমার প্রেম নদীতে ডুবে মরবি। অরু নজর সরিয়ে নিল। নাক ফুলিয়ে ছাতা হাতে ধরিয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে জ্বর নদী বানাও, আর সেই নদীতে তুমি ডুবে মরো। রামি ফোড়ন কেটে বলল, আমি না হয় জল নদীতে ডুবে মরবো, তা তুই কেন আমাকে টেনে তোলার এত শত চেষ্টা করছিস? অরু তীক্ষ্ণ চোখে তাকালো। অতঃপর তেজ দেখিয়ে বলল, আমার না আসাটাই উচিত ছিল, তুমি জ্বর নিয়ে ডিউটি করতে, ভীষণ ভালো হতো। ধপধপ পা ফেলে বৃষ্টি মাথায় করে চলে গেল অরু। রামি ছাতা ধরে মাথা ঝাঁকিয়ে হাসলো। মনটা হালকা হয়েছে অনেকটা। অরুর সাথে দেখা করাটা কাজে দিয়েছে। অরুর রুমে ফিরে গায়ের ভেজা জামা হাত দিয়েই ঝেড়ে নিল। পুরোপুরি ভিজে যায়নি। এখন একটুও জামা পরিবর্তনের ইচ্ছে নেই। জানালায় উকি দিয়ে দেখলো রামি গিয়েছে কিনা। তার ফোনের মেসেজ টিউন বেজে উঠল। পেছন থেকে হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে মেসেজ অপশন অন করলো। এতটা ভালোবাসা দেখানো উচিত নয় অরু, আমি কিন্তু চাকরি বাকরি ছেড়ে তোর পড়াশোনা বন্ধ করে বাসায় বসে থাকবো করে যা। অজান্তেই অরুর গাল দুটো লজ্জায় আরক্তিম হয়ে উঠল। ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকাতেই দেখতে পেল রামি চলে যাচ্ছে। ছাতা মাথায়, শার্টের পেছন দিকটা দেখা যাচ্ছে। ফোঁস করে উঠে ফিরতি বার্তা পাঠালো, তুমি কে আমার পড়াশোনা বন্ধ করার? অরু অপেক্ষা করলো, কিন্তু প্রত্যুত্তরে আর কোনো বার্তা এলো না। ফোন রেখে অল্প ভেজা শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলা থেকেই রামির সাথে প্রতিটি মুহূর্ত কেটেছে দুষ্টুমিতে। কখনো অন্যভাবে তাকে নিয়ে ভাবা হয়নি। কিছুদিন যাবৎ রামির পরিবর্তনগুলো নজরে পড়ার পর ও ভেবে দেখেনি। এমনকি বিয়ের প্রস্তাবটা নিয়েও অরু এতটা ভাবেনি। তার মাথায় কেবল দুষ্টুমিটাই ঘুরপাক খেয়েছে। আজ কেন জানে না রামিকে দেখে ভাবতে ইচ্ছে করছে। মনে হলো সত্যি রামির মাঝে তাকে পাওয়ার প্রবণতা আছে।
একটু না, অনেক বেশি। ইরা সবার জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছে, তাকে স্বাদ দিয়েছে অমি। টুকটুক করে তাকিয়ে রইল ইরার হাতের দিকে। কি সুন্দর করে লুচি বেলে নিচ্ছে। অমি গুলুমুলু মিষ্টি দেখতে, চিকন ঠোঁট জোড়া। ঈষৎ ফুলিয়ে খুব মনোযোগ দিয়ে দেখেই বলল, মা, আমিও বানাবো। ইরা হেসে বলল, তুমি বানাতে পারবে? হ্যাঁ, খুব পারবো। আমি সবগুলো বানিয়ে তোমার কষ্ট কমিয়ে দেব। ইরা হাত থামিয়ে অমির গালে টুক করে চুমু খেয়ে নিল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠে বলল, আমার সোনা বাবা, তোমাকে কষ্ট করতে হবে না, মা বানিয়ে নিচ্ছি। অমি বারণ শুনল না, সে লুচি বানাবেই। অগত্যা ইরা বাধ্য হয়ে অমির হাতে সবটা ছেড়ে সরে দাঁড়ালো। অমি নিচে বসে যত্ন করে লুচির জন্য রুটি বেলে নিচ্ছে। একটু পর পরই হাত দিয়ে বারবার ঘুরিয়ে দিচ্ছে, যেন তার ভীষণ পাকা হাত, কিন্তু বিধিবাম। রুটি গোল হয়নি, অনেকটা চারকোণ আকারের হয়ে যাওয়ায় গোল ফুলিয়ে বলল, মা, এটা তোমার মতো সুন্দর হয় না কেন? ইরা মিষ্টি হেসে বলল, খুব সুন্দর হয়েছে, দেখো বালিশের মতো চারকোনা। অমির ফোলা গালে হাসি ফুটে উঠল। রুটি হাতে দৌড়ে গেল ঈশিতার কাছে। সে ড্রয়িং করছে। রুটি মেলে ধরে অমি উৎফুল্ল হয়ে বলল, দেখ ইসু ভাইয়া, তোমার জন্য লুচি বানিয়েছি। তুমি কি করছো? ঈশিতা বলল, জাতীয় মাছ আঁকছি। অমি গালে আঙুল ঠেকিয়ে ভাবুক হয়ে তাকালো। কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, জাতীয় মাছ কি? ইলিশ। জাতীয় ফল আছে, ফুল আছে, পাখি আছে। অমি বুঝলো না, তবুও জানতে চাইলো, এগুলো কি? জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, আর জাতীয় পাখি দোয়েল। অমি জিজ্ঞেস করলো, তাহলে মা কি? ঈশিতা চোখ তুলে তাকালো, বলল, জাতীয় মা বলতে কিছুই হয় না। অমি জেদ ধরে বলল, জাতীয় মা হয়। ঈশিতা জানে যে পর্যন্ত জবাব না দেবে সে পর্যন্ত অমি কথা পেঁচিয়ে যাবে। বলল, জাতীয় মা ইরা। তাহলে জাতীয় ঘর কি? ঈশিতা বলল, আমাদের ঘর। জাতীয় পাপা কি? জাতীয় দাদু আপু কি? জাতীয় ইসু কি? জাতীয় শাশু কি? জাতীয় আম্মু কি? জাতীয় অমি কি? আমার মাথা। ঈশিতা বিরক্ত হয়ে জবাব দিতেই অমি গোল গোল চোখে তাকিয়ে বলল, জাতীয় মাথা কি? রাগে কেঁদে ফেলল ঈশিতা। অমিকে কোলে তুলে রুমের বাইরে রেখেই দরজা বন্ধ করে দিল। অমি এবার তরির কাছে গেল। মাথায় রুটি রেখে পেছন থেকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল, আম্মু ইসু তার ভাইয়াকে বের করে দিয়েছে। তরি বলল, ইসু, কি হয় তোমার? নাম ধরে ডাকে না বাবা। তোমরা কয় ভাই বোন বলো? অমি আঙুল তুলে দেখলো তারা দুই ভাই বোন। তরি জিজ্ঞেস করলো, কে কে? অমি বোকা স্বরে জবাব দিল, তুমি আর আমি। তরি কপাল চাপড়ে বলল, আমি তুমি ভাই বোন? অমি দ্রুত মাথা নেড়ে বলল, নাই। তাহলে বললে কেন? ইসুর ভাই, তুমি খালামণি মামার বোন, তাই আমার ভাই বোন। ছেলের লজিক শুনে মাথা ঘুরে উঠল তরির। অল্প দিনে পাগল হয়ে যাবে সে। এমদাদুল হকের সাথে এক প্রকার তর্কাতর্কিতে দুপক্ষের মাঝে হাতাহাতি লেগে যায়। মিঠুর বেশ কিছু জায়গায় ভীষণ লেগেছে। রিয়াজ বেশি জখম হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে ছুটল। মাথার আঘাত বেশ গভীর। তাকে অ্যাডমিট করে পকেট হাতড়ে মুঠোফোন বের করলো। একটা নম্বরে ডায়াল করলো। চল শক্ত করে বলল, আমি রিয়াজকে নিয়ে হাসপাতালে আছি, ভালোভাবে আপ্যায়ন করে নাও মেহমানকে। ফোন কেটে বেরিয়ে পড়লো মিঠু। তার কাঁটাছেঁড়া থেকে রক্ত ঝরছে, দাড়ির পাশটা ক্ষত হয়েছে বেশ। সুহা প্রেসক্রিপশন দেখিয়ে কিছু ঔষধ নিল। মিঠু হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গিয়েই পাশের ঔষধ দোকানে সুহার দিকে নজর পড়ল। সামনে এগিয়ে সুহা নিজেও লক্ষ্য করলো মিঠুকে। চেহারা আর হাতে কাটাছেঁড়া দেখে ভ্রু কুঁচকে গেল তার। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? মিঠু উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো। শক্ত গলায় বলল, ঝামেলা হয়েছে, রিয়াজের অবস্থা সিরিয়াস, ওকে অ্যাডমিট করেছি। সুহা আতকে উঠল। সে কি?
এখন দেখা করা যাবে? না, চিকিৎসা চলছে, আমি অন্য কাজে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো। সুহা বলল, তাহলে আমিও অবনীর মায়ের ওষুধটা দিয়ে আসি। মিঠু তীক্ষ্ণ চোখে ঔষধের দিকে তাকাতেই সুহা বলল, আন্টি অসুস্থ, আঙ্কেল বাসায় থাকেন না। অবনী আন্টির কাছে থাকায় আমি ওষুধ নিতে এসেছি। আপনি কি আমায় সামনে নামিয়ে দিতে পারবেন? মিঠু না করল না, চুপচাপ গাড়ির দরজা খুলে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। সুহা উঠে বসলো। মিঠুর মুখে গম্ভীর ভাব, ড্রাইভিং এর পাশাপাশি আশেপাশে তাকাচ্ছে। সুহা অনেকক্ষণ ধরে মিঠুর ক্ষতগুলো পরখ করছে। এখনো রক্ত ঝরতে দেখে বলল, আপনি ট্রিটমেন্ট নেননি কেন? মিঠু ভারী গলায় জবাব দিল, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। সুহা চোখ ছোট করে তাকালো। মেজাজ খারাপ হলো তার, তবে খুব একটা প্রকাশ করলো না। ঠান্ডা গলায় বলল, আপনি কি নিজেকে নায়ক ভাবেন? না, তাদের তো আবার 4-5টা গুলি লাগলেও কিছুই হয় না। মিঠু নির্বিকার রইল, সামনে তাকিয়ে এক মনে ড্রাইভ করছে। অবনীর বাসায় এসে যাওয়ায় সুহার কথা বাড়ালো না, বলল, এখানেই নামিয়ে দিন। গাড়ি থামতেই সুহা নেমে পড়ল। মিঠু জানালায় মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কি রিয়াজকে দেখতে যেতে চান? হ্যাঁ। তবে এখানেই থাকুন, আমি কাজ সেরে হসপিটাল যাওয়ার পথে আপনাকে তুলে নেব। মাথা নেড়ে সায় জানালো সুহা। মিঠু চলে গেল। ঘন্টা দুয়েক অপেক্ষার পরই মিঠু গাড়ি নিয়ে হাজির। হর্নের শব্দে সুহা নেমে পড়ল। মিঠু তাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেল। রিয়াজের এখনো জ্ঞান ফেরেনি। সুহা বাসায় ফিরে যাবে। মিঠুকে বলে বিদায় নিতে গিয়েও আর একবার মিঠুর কাটা স্থানে চোখ পড়ল। মিঠুকে আর একবার বলল, এভাবে না দাঁড়িয়ে নিজের ক্ষতগুলো চিকিৎসা নিন। সুহা একজন নার্সকে ডেকে বলল, ওনার ক্ষতস্থান ড্রেসিং করে দিন। নার্স এগিয়ে এসে তুলে মেডিসিন নিতেই মিঠু গমগমে গলায় বলল, আমি পারবো। সুহা সাহস করে এগিয়ে এসে বলল, আপনি দেখবেন না, আমি ড্রেসিং করে দিচ্ছি। মিঠু বাধা দিল না। গালে মেডিসিন পড়তেই জ্বলে উঠল। চোখ ঈষৎ কুঁচকে এলো। তা দেখে সুহা ফু দিয়ে ধীর গতিতে ড্রেসিং শেষ করলো। মিঠু মনোযোগ দিয়ে কিছু দেখল। তার চোখে মুগ্ধতার ঘোর লেগেছে। সুহা কাজ শেষ করেই বলল, আমি যাচ্ছি। মিঠু বলল, চলুন, আমি পৌঁছে দিচ্ছি। সুহা অবাক হলেও পরক্ষণে হেসে ফেলল, বলল, আপনার এখন এখানে থাকা উচিত। মিঠু নিজেও অনেকটা অবাক হলো নিজের কাজে। সে রিয়াজের কাছে থাকবে বলেই এখানে এসেছে। যে কোনো মুহূর্তে তার জ্ঞান ফিরতে পারে। নিজের সংকোচ আড়াল রেখে বলল, ঠিক আছে, সাবধানে যাবেন। আজ সাদাত এলো অরুর সঙ্গে দেখা করতে। দুজনে কফি অর্ডার দিয়ে বসলো। সাদাত একগাল হেসে বলল, তো দিনকাল কেমন যাচ্ছে আমার দ্বিতীয় বউয়ের? অরু সরু চোখে তাকিয়ে বলল, এখনো তোমার শখ যায়নি না? নাকি বুড়ো বয়সে ইরা ভাবির হাতে মরার শখ হয়েছে? সাদাত হেসে ফেলল। আতকে ওঠা গলায় বলে উঠল, তুই বউই ডেঞ্জারাস। দুজনের মতে আমি বুড়ো, অথচ আমাকে কতটা ইয়াং দেখাচ্ছে। রাস্তায় মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে শুধু আমাকে দেখার জন্য। শুধু তোমরা দুজনই বুঝলে না। অরু মিটিমিটি হেসে খোঁচা দিল, পাগল দেখার জন্য মানুষ রাস্তায় আসবে, নিশ্চয় বাড়ি বয়ে কেউ পাগল দেখতে চায় না। সাদাত হতাশ গলায় বলল, হ্যাঁ, কি আর করার, আমাকে তো তোমার পছন্দ নয়, কিন্তু ছোট সাহেবকে নিয়ে কিছু ভেবেছ? অরুর হাসি হাসি মুখে খানিক পরিবর্তন এলো। কাচুমাচু করে বসে রইল। সাদাত বলল, কাল কিন্তু রামি চলে যাবে। তোমার যা সিদ্ধান্ত তুমি জানিয়ে দিতে পারো। আমরা কিংবা রামি কেউই তোমায় জোর করবে না। অরু জড়তা নিয়ে শুধালো, এখনই জানাতে হবে? সাদাত বলল, না, এক্ষুনি জানাতে হবে না, তবে কাল রামি যাওয়ার আগেই ফোনে জানিয়ে দেবে। হ্যাঁ বা না ছাড়াও উত্তর থাকতে পারে। তোমার যদি আলাদা কোনো উত্তর থাকে সেটাও জানাতে পারো, শর্তও রাখতে পারো। কফি এসে পড়েছে। অরু ভেবেচিন্তে বলল, আমি ফোনে জানাই? অবশ্যই, নাও কফি নাও। সাদাতের সাথে কথা বলে হলে ফিরল অরু। রামিকে নিয়ে অনেকক্ষণ ভাবলো, কিছুতেই সে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। অরুর রুমমেট জুমান বেশ সময় ধরে অরুকে পর্যবেক্ষণ করে বলল, এমন পায়চারি করছিস কেন? কিছু নিয়ে চিন্তিত? নখ কামড়ে চলেছে অরু। মাথা নেড়ে বলল, না, সেরকম কিছু না। জুমান চা বানিয়ে 1 কাপ বাড়িয়ে দিল অরুর দিকে, বলল, চা খা, ভালো লাগবে।
অরু চা নিয়ে জানালার পাশে দাঁড়ালো। বরাবর নিচে তাকাতে গতকালের কথা মনে পড়ল। এখানে দাঁড়িয়ে ভিজেছিল রামি। তার কি জ্বর হয়েছে? অরুর মাঝে অস্থিরতা দেখা গেল। ফোন হাতে রামির নম্বরে ডায়াল করতে গিয়েও থেমে গেল। রাতে ঘুমোতে গিয়েও রামিকে নিয়ে ভাবল। সে ছোটবেলা থেকেই রামিকে চেনে, পরিবারের সবাই রাজি। সবচেয়ে বড় কথা, পরিবার ছেড়ে দূরে কোথাও যেতে হবে না। ভাবনায় ব্যাঘাত ঘটল তরির ফোন কলে। কেমন আছিস অরু? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা কেমন চলে? চলছে। বাসায় আসবি? যেতে তো ইচ্ছে করে, কিন্তু গেলে আর আসতে ইচ্ছে করে না। জামিকে নিয়ে কিছু ভেবেছিস? অরু চুপ হয়ে গেল। তরি শুধালো, কি হলো? শুকনো ঠোঁট ভিজিয়ে নিল অরু। মিয়ে যাওয়া গলায় বলল, বাবা আর তোমরা যা ভালো মনে করো সেটাই করো। তরি বলল, আমরা কি ভালো মনে করেছি সেটা বড় কথা নয়, তোর মন কি চাই সেটা বড় কথা। অন্যত্র পছন্দ থাকলে বলতে পারিস। অরু কাচুমাচু করে বলল, না তেমন কিছু না। তাহলে কেমন কিছু? জানি না আমি। তরি সন্দিহান গলায় বলল, তুই কি লজ্জা পাচ্ছিস অরু? আমি কি ধরে নেব তুই বিয়েতে রাজি? বলেই অরু লাইন কেটে দিল। কেমন যেন লজ্জা লজ্জা অনুভূতি হচ্ছে। চোখ খুলে রাখা দায়। চোখ মুখ খিচিয়ে কাঁথা মুড়ি দিল অরু। তরি ফোন নামিয়ে হাসছে। অরুটা যতই চঞ্চল হোক, দিন শেষে কিছুটা তার ধারাই পেয়েছে। রামিকে বিয়ে করতে রাজি এই কথাটুকু স্পষ্টভাবে জানাতে পারছে না। তরিকে মিটিমিটি হাসতে দেখে মাহমুদ পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় শুধালো, এত হাসি পাচ্ছে কেন? কোনের মুখ থেকে কবুল বলতে সক্ষম হয়েছি। মাহমুদ সোজা হয়ে দাঁড়ালো। চোখজোড়া ক্ষীণ করে পড়ল, এত সহজে মেনে গেল, অথচ আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে। তরি মাথা নিচু করে হাসলো, বলল, ওমি উঠে যাবে, আমি যাচ্ছি। মাহমুদ বাধা দিল, ও উঠলে তখন যাওয়া যাবে। তরি বাধা মানল না। চলে যেতে উদ্যত হতেই মাহমুদ পেছন থেকে বলল, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছ যখন একটা কথা শুনে যাও। বাসায় থাকলে কেউ যেহেতু আমার সময় দেয় না, সেহেতু আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তরি পা থামিয়ে দিল, পেছন ঘুরে হাসলো। মাহমুদের বুকে হাত রেখে বলল, ঠিক আছে, বিয়ে করুন। তাকে কাজ করতে দিয়ে আমি নয় আপনাকে সময় দেব। মাহমুদও হাসছে, বলল, এত হিংসে হচ্ছে কেন? আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, অন্য কাউকে নয়। যতবার ইচ্ছে হবে ততবার এই খেয়া তরিকেই বিয়ে করব। তরির ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। মাহমুদ হাত বাড়িয়ে টেনে নিল তরিকে। ভেতরে যাওয়ার আর সুযোগ পেল না সে। সুহা আজ অফিস যাওয়ার পথে বাসা থেকে বেরিয়ে ভীষণ অবাক হলো। ইবতেসাম তার বাসার রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সুহাকে দেখতে পেয়ে হাসলো। সুহা কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে? মিঠু বলল, কাজ ছিল এদিকটাই। আপনি কোথাও যাচ্ছেন? সুহা বলল, হ্যাঁ, অফিস যাচ্ছি। চলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম হবে না তো আপনার? না। সুহা মিঠুর পাশে উঠে বসলো। মাঝে মাঝে মিঠু নিজেই ড্রাইভ করে। আজও তার ব্যতিক্রম হলো না। লুকিং গ্লাসে বারবার চোখ চলে যাচ্ছে। হুট করে কি হলো জানা নেই। গতকাল হসপিটাল থেকেই মেয়েটার প্রতি কেমন ব্যাকুলতা সৃষ্টি হয়েছে। রাতে যতবার ঘুমানোর চেষ্টা করেছে ততবারই সুহা এসে চোখের সামনে ধরা দিয়েছে। মিঠু আন্দাজ করে নিল এটা কিসের ইঙ্গিত। সকালে ঘুম থেকে উঠেই মন মস্তিষ্কের খেলায় মনকে জয়ী করে সুহার বাসার কাছাকাছি চলে এসেছে। মিথ্যে বলেছে সুহাকে। এদিকটায় তার কোনো কাজ ছিল না। সুহা মিঠুর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। সুহা নজর ফিরিয়ে নিলেও মিঠু ছিল নির্লিপ্ত। রিয়াজ কেমন আছে জানার আগ্রহ থেকেই সুহা প্রশ্ন করল, রিয়াজ ভাই কেমন আছেন? এখন ভালো আছে। আপনি দেখতে যাবেন? এখন তো অফিস যাচ্ছি। তবে আমি বিকেলে আপনার অফিসের সামনে অপেক্ষা করব। সুহা বলল, আপনাকে আসতে হবে না, আমি যেতে পারবো। মিঠু জোর গলায় বলল, না, আপনি একা যাবেন না। অবাক হলো সুহা, বলল, কেন? আমি তো একাই চলাফেরা করি।
মিঠুর স্বচ্ছ দৃষ্টি গ্লাস ভেদ করে রাস্তা ছুঁয়েছে। দক্ষ হাতে ড্রাইভ করছে। শান্ত গলায় বলল, এখন থেকে আপনাকে একা চলাফেরা করতে হবে না, আমি আছি। সুহা কিছু একটা আঁচ করে কাটকাট গলায় বলল, কেন আপনি থাকতে চান? টনক নড়ল মিঠুর। তবুও নিজেকে স্বাভাবিক রেখে সুহার দিকে এক পলক তাকিয়ে জবাব দিল, আপনি একা, তাই? আমি একাই যথেষ্ট, আমার পাশে কাউকে দরকার নেই। একা জীবন চলে না সুহা। সুহা কঠিন গলায় বলল, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। মিঠু বলল, ঠিক আছে, আপনাকে নিয়ে ভাববো না, কিন্তু আমাদের নিয়ে ভাবতে তো সমস্যা নেই। নাকের ডগায় রাগ খেলা করছে। সুহা নিজেকে শান্ত রাখার চেষ্টা করে মিঠুর দিকে ফিরল। আপনি কি চাইছেন বলুন তো? আমাকে অসহায় ভেবে সুযোগ নিতে চাইছেন? মিঠু বিন্দু মাত্র রাগ দেখালো না, অথচ তার রন্ধ্রে রন্ধ্রে রাগ। সে শান্ত স্বরে বলল, আমি সুযোগ নিতে চাইছি না, তবে কিছু একটা নিশ্চয়ই চাই। কি চান? জানি না। আমাকে নামিয়ে দিন। অফিসের সামনেই নামবেন আপনি? সুহা তেজি গলায় বলল, বললাম না নামিয়ে দিন। একগুঁয়ে মিঠু শুনল না সুহার কথা। সে এক ধ্যানে ড্রাইভ করে গেল। সুহা দাঁতে দাঁত চেপে রইল। মিঠুকে গাড়ি না থামাতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। মিঠু আড়ালে ঠোঁট এলিয়ে হাসলো। সুহার অফিস আসতেই সে হাঁফ ছেড়ে বাঁচল। দরজা খুলতে গিয়ে দেখলো দরজা লক। মিঠুর দিকে তাকাতেই মিঠু বলল, আমি সুযোগ চাই না, তবে প্রেমিকা হিসেবে আপনাকে চাই। রাগে ক্রমশ সুহার নাকের পাটা ফুলে উঠছে। চোয়াল শক্ত করে বলল, আপনার আশা কখনোই পূরণ হবার নয়। কেন? মিঠুর সরাসরি প্রশ্নে সুহার স্পষ্ট জবাব, আপনি আমার প্রেমিক, তবু আমি আপনার প্রেমিকা নই। আমি এত কঠিন ভাষা বুঝি না সুহা, কেবল আপনাকে বুঝতে চাই। দরজা খুলুন। যদি না খুলি?